প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মোমেন্টের ইকুয়েশন এবং শেয়ার ফোর্সের ইকুয়েশন সম্পর্কে দেখেছিলাম। এখন আমরা সেই জায়গারই আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 413। এটাকে সমাধান করব। 413-তে দেখো এই ধরনের একটা প্রবলেম আছে। এখানে একটা সাপোর্ট আছে এবং এন্ডে একটা সাপোর্ট আছে, ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। এটা ডিস্টেন্স গুলা এভাবে, এখানে 2 ফিট, 4 ফিট এবং এটা 2 ফিট। এখানে আবার একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে 1200 পাউন্ড ফিট। এই ডিস্টেন্সটা 1 ফিট, এই ডিস্টেন্সটা 1 ফিট। এখানে এটা 100 পাউন্ড পার ফিট। এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা এটাকে যদি নাম দিই এ, বি, সি অ্যান্ড ডি, তাহলে এখান থেকে আমরা রিয়াকশন ফোর্সগুলো পাবো। এখানে যদি আমরা বের করি রিয়াকশন, আমি আগেও বলেছি যে এটা আমি আলাদাভাবে তোমাদের বের করে দেখাচ্ছি না। এখানে যে রিয়াকশন ফোর্সটা আসবে এটা হচ্ছে 300 পাউন্ড এবং এটাও আসবে 300 পাউন্ড। তো আমাদের এই প্রবলেমটা দেখো আগের থেকে একটু ভিন্নতর এই অর্থে যে এখানে ডিস্ট্রিবিউটেড লোডটা পুরোটা পর্যন্ত শেষ করা নাই, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লোড মাঝে এসে শেষ হয়ে গিয়েছে, এমন হতে পারে কোনো প্রবলেম। তো সেখানে কিন্তু আসলে ইকুয়েশন ব্যবহার করে আমরা সমাধান করতে পারবো না। এখানে আমাদেরকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো একটা ডিস্ট্রিবিউটেড লোড এই যে এটা এইভাবে আছে, হ্যাঁ এটা শেষ পর্যন্ত আছে, ইটস ওকে। কিন্তু যদি এমন হয় একটা ডিস্ট্রিবিউটেড লোড এই যে এতটুকু আছে, এটা তখন কিন্তু ইকুয়েশন লেখা যাবে না। কেন? কারণ ইকুয়েশনের সেকশন যদি আমি এখানে নিই তাহলে যে ইকুয়েশনটা পাবো সেকশন এখানে নিলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী আরেকটা ইকুয়েশন পাবো, যেই দুইটা ইকুয়েশন আসলে কোনোটার জন্যই সেট করবে না। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য যে কাজটা করতে হবে আমাদের, যেই পর্যন্ত লোডটা আছে তারপরে এটাকে এক্সটেন্ড করে দিতে হবে। এক্সটেন্ড মিনস এই যে আমি এখান থেকে দেখো একটু অন্য সাইন দিয়ে দেখাচ্ছি, এই যে আমি এক্সটেন্ড করে দিচ্ছি, অর্থাৎ লোডটাকে আমার বাড়িয়ে দিতে হবে। কোন পর্যন্ত? একেবারে শেষ যে পয়েন্টটা আছে সে পর্যন্ত। তাহলে এখন যে এক্সট্রা লোডটা দিলাম সেটা আবার নিচ থেকে রিডিউস করে দিতে হবে। এই যে দেখো আমি এখান থেকে রিডিউস করে দিচ্ছি। তাহলে কি সুবিধা বা অসুবিধা হলো? অসুবিধা কিছুই হলো না, অর্থাৎ উপর থেকে আমি যতটুকু দিলাম নিচ থেকে আমি ততটুকুই সরিয়ে দিয়েছি। সুবিধা কি পেলাম? সুবিধা যেটা পেলাম ওই যে কথাটা বলেছিলাম যে শেষ পর্যন্ত এক্সটেন্ড থাকতে হবে। এখন দেখো উপরের যে লোডটা আছে একেবারে শেষ পর্যন্ত এক্সটেন্ডেড, আবার নিচের যে লোডটা আছে সেটাও দেখো একেবারে শেষ পর্যন্ত এক্সটেন্ডেড। তাহলে আমার কি সুবিধাটা? যে সুবিধাটা আমি পেলাম যে এখন আর আমার মোমেন্টের ইকুয়েশন লিখতে কোনো সমস্যা হবে না। তাহলে আরেকবার আমরা শুনি কি কথাটা, যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো সময় এমন হয় যে দেখো যে ডিস্ট্রিবিউটেড লোড আসলে মাঝামাঝি কোনো জায়গায় শেষ হয়ে গিয়েছে, তখন এই প্রবলেমকে আসলে ইকুয়েশন তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করব? প্রবলেম সমাধান এইভাবে করব যে যতটুকু এক্সেস রয়ে যাচ্ছে, সে এখানে যদি সাপোর্ট থাকতো তাহলে এই এক্সেস জায়গাতে আমি ওই লোডটাকে এক্সটেন্ড করে দিব। যে লোডটা আমার এই পর্যন্ত এসেছে সেম লোড, এই লোডটা এক্সটেন্ড করে দিব। দেন এইটুকু জায়গায় আবার লোডটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে সুবিধা কি? যতটুকু এক্সট্রা দিলাম ততটুকু আবার রিডিউস করে ফেললাম। তাহলে আমি সহজেই কিন্তু এখান থেকে ইকুয়েশনটা তখন জেনারেট করতে পারবো। দেখো এখন আমি এই যে পজিশনটা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি যদি সেকশন নিই তাহলে আমি দেখো কোন জায়গায় সেকশন নিব। এই কনসেন্ট্রেটেড মোমেন্টকে পার করে যে আমি একটা সেকশন নিব এক্স। এখানে দেখো সব লোড এসেছে, এই ডিস্ট্রিবিউটেড লোড এসেছে, এই কনসেন্ট্রেটেড লোড এসেছে, এই কনসেন্ট্রেটেড মোমেন্ট এসেছে এবং এই নিচের যে ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটাও এসেছে। তাহলে আমি যদি মোমেন্টের ইকুয়েশন লিখি তাহলে মোমেন্টের ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, এম সমান 300 into x minus 2 then minus 100 into x by 2 plus 100 into x minus 6 into x minus 6 divided by 2। এরপরে দেখো একটা কনসেন্ট্রেটেড
মোমেন্ট আছে, এটাকে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। এই যে আমরা যদি এখানে দেখি আগের মতোই, যেদিকে আমি যাব সিডি সেই বরাবর এটাকে বসাবো আগে। দেখো এটা আছে এখন ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ, এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এটা কনকেভ তৈরি হচ্ছে। কনকেভ মিন্স এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে প্লাস 1 2 0 0 এবং সেই আগের মতো এক্স মাইনাস কত দূরে আছে, 4 আর 2 6 আর 1 7, এক্স মাইনাস 7 টু দি পাওয়ার 0। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমরা বলেছিলাম এটার অর্থ হলো যে 7 ফিট পর্যন্ত এটার ইম্প্যাক্ট আসবে না। 7 ফিটে যখন আসবে বা তার সামনের দিকে যাবে তখনই এটা পজিটিভ হবে ভিতরে, এবং তখনই কিন্তু এটার ইম্প্যাক্ট আসা শুরু হবে। এটার অন্য কোনো কাজ নাই। তাহলে আমি ফাইনাল ইকুয়েশনটা আমি পাচ্ছি, দেখো m সমান 300 x minus 2 minus 50 x square plus 50 x minus 6 to the power 2, that means square, plus 1200 into x minus 7। এটাই হচ্ছে আমার ফাইনাল মোমেন্টের ইকুয়েশন। এরপর আমি এই প্রথম ইকুয়েশনের দিকে খেয়াল রেখে শেয়ারের ইকুয়েশন লিখব v। তাহলে 300 x minus 2 divided by x minus 2 minus 100 into x। অনেকে কিন্তু ভুল করে যে 50x স্কয়ার ধরে তারা x দিয়ে ভাগ করে 50x লেখে, আসলে কিন্তু তা না। এইটা হচ্ছে আমার আসলে শেয়ার, আর এইটা হচ্ছে মোমেন্ট আর্ম। আর্মটা বাদ যাবে, সেই জন্য আমার 100 into x থাকবে। এটা যদি কেউ করতে যাও ভুল করবে, সে কি করবে, এটাকে x দিয়ে ভাগ করবে, তাহলে 50x থেকে যাবে, আসলে থাকবে কিন্তু 100x। দ্যাট মিন্স এই ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্সটা বাদ গেল। দেন নেক্সট ওয়ানের দিকে খেয়াল করো, প্লাস 100 একই রকম x minus 6, এই যে এটা বাদ চলে গেল মোমেন্ট আর্মটা। আগের যে প্রবলেমটা এখানে দেখো একটু জিরো বাদ দেওয়া হয়েছে আমার, এখানে দিলাম। এবার মোমেন্ট কি আসবে শেয়ারে? একটু আগে আমি বলেছি যে আগের ক্লাসে যে মোমেন্ট কিন্তু আসলে শেয়ারের যখন ক্যালকুলেশন হবে তখন এই জিনিসটা কোনো অংশই আসবে না। তাহলে এটাই আমাদের হয়ে গেল ফাইনাল শেয়ারের রিয়াকশন, এবং এটাই হয়ে গেল আমাদের মোমেন্টের রিয়াকশন। তাহলে আমি শেয়ারের রিয়াকশন দিয়ে এখন বিভিন্ন ভ্যালু বের করব। আমরা এই ইকুয়েশন দুইটাকে উপরে লিখি, এই দুইটা ইকুয়েশনকে আমরা একটু রাইট আপ করি। m সমান পাচ্ছি 300 x minus 2 minus 50 x square plus 50 x minus 6 square plus 1200 x minus 7 to the power 0, and v সমান 300 x minus 2 to the power 0 minus 100x plus 100 into x minus 6। দেখো এই দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রথমে শেয়ার বের করব। এখন আর কিন্তু আগের মতোই প্রবলেম, আগের দিন যেটা করেছি সেই এক্স্যাক্টলি সেম প্রবলেম। তাহলে আমি প্রথমে যদি শেয়ার বের করি v, প্রথম যে পয়েন্ট এখানে কিছুই নাই, তাহলে v 0, এখানে 0, এখানে যেহেতু আর কোনো কনসেন্ট্রেটেড ফোর্স নাই, অর্থাৎ আমি যদি 0 বসাই, দেখো এখানে -2, এটা 0, এটা 0, দ্যাট মিন্স v 0 সমান 0 আসে। এরপরে আমাকে যেতে হবে বি পয়েন্টে। বি পয়েন্টে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড আছে, কনসেন্ট্রেটেড রিঅ্যাকশন আছে, তার অর্থ কি ওখানে দুইটা নিতে হবে আমাকে, v2 লেফট নিতে হবে আর v2 রাইট। v2 লেফট যদি আগে লিখি তাহলে এত, এখানে 2 র চেয়ে যদি লেফট লিখি মানে কি 2 থেকে একটু ছোট, তাহলে ভিতরের অংশটা আসবে -0001 টু দি পাওয়ার 0 মাইনাস 100 ইনটু 2 প্লাস 100 ইনটু 2 minus 6, that is -4। তাহলে দেখো এটা বাদ এবং এটাও বাদ, যেহেতু এর মধ্যে মাইনাস আছে, তাহলে v2l সমান সমান আমার দাঁড়ালো -200। এরপরে আমি যাব v2 রাইট। তাহলে v2 রাইট এখানে যদি নিই আমি, তাহলে 300, এবার এটার ভিতরে প্লাস 0.0001 টু দি পাওয়ার 0 minus 100 into 2 plus 100 into -4। তাহলে এটা বাদ চলে যাবে এবার। তাহলে এখানে 300 আছে আর -200, দ্যাট মিন্স এখানে আসবে +100। আগেরটা আসলো -200 v2 লেফটে
এবং V2 রাইটে আসলো প্লাস 100। এবার চলে যাব আমি V6 এ 4 to 6, এখানে 6 যে জায়গাটা, এখন প্রশ্ন আসতে পারে কেন 6 এ যাব, আসলে তো 6 এর পরে এটা কিন্তু বাস্তবে এই এক্সিস্টেন্স নাই, এইটা এবং এটা নাই, তাহলে অবশ্যই এইখানে আমার আসলে ডিস্ট্রিবিউটেড লোডটা শেষ হয়েছে, এই জন্য V6 এ আমাকে একটা শেয়ার বের করতে হবে। তাহলে আমি এখন V6 যদি যাই, তাহলে আমি এখানে পাচ্ছি দেখো 300, এখানে 6 দিলে এটা 4 to the power 0 minus 100 into 6 plus 100 into 0, that is এখানে 300, এখানে 600, তাহলে আমার আসে মাইনাস 300। অর্থাৎ আমি এখানে যদি এই যে জায়গায় আমার এই অংশটা শেষ, আমি এখানে দাগ লাইন ড্র করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই আসলে এই জায়গার কিন্তু শেয়ারের এক্সিস্টেন্স নাই, উপরেও যা আছে নিচেও তা আছে, তার মানে এটাই হচ্ছে আমার শেষ পয়েন্ট। এবার আমি লাস্ট পয়েন্টে যদি যাই, লাস্ট মিন্স আমি VD, দ্যাট মিন্স 8, V8, 8 এর লেফটে যদি যাই, তাহলে দেখো 300 into 6 to the power 0 minus 100 into 8 plus 100 into 2, that is 300 minus 800 plus 200, that is minus 300। এরপরে দেখো এখানে আরো 300 আছে, তাহলে এটার সাথে প্লাস 300, দ্যাটস ইকুয়ালস টু 0। আমি এটাকে যদি এখন ড্র করে ফেলি, প্রথমে 0, 0 থেকে কত এসেছে আমার, প্রথমটা 0, তারপরে আসছে আমার মাইনাস 200, এই যে মাইনাস 200 এই জায়গায়, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে তাহলে স্ট্রেট লাইন আসবে, এটা 200। এরপরে V2 রাইট, অর্থাৎ এখানে আমি রাইট উপরে উঠে যাব প্লাস 100, এই যে উপরে উঠে আসলাম 100, তারপরে আমি এই জায়গায় এসেছি অর্থাৎ 6 ফিট যেখানে মাইনাস 300, তাহলে আমি এখানে নেমে যাব আবার 300, দেন মাইনাস 300 থেকে এরপরে আর কিছুই নাই, তাহলে আমি সোজা চলে গেলাম, এরপরে এখানে 300 উপরের দিকে উঠেছে, তাহলে আমি এখানে 300 উপরে উঠলাম। এটাই হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে পাউন্ড, নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখন এই ডিসটেন্সটা আমার জানা প্রয়োজন, এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স। আমি আগেই বলেছি যে ডিসটেন্স জানতে হলে যে ভ্যালুটা আছে এখানে তাকে ইন্টেন্সিটিতে ভাগ করতে হবে, তার মানে 100 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত 1 ফিট, 300 ডিভাইডেড বাই 100, এটা হলো 3 ফিট, তাহলে 3 আর 1 এ দেখো 4 ফিট। এখানে আমি আগেও বারবার বলছি যে কথাটা, যে তোমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে কিন্তু যদি করতে যাও তাহলে অনেক সময় লাগবে, এই জন্য সিমিলার ট্রায়াঙ্গেল ধরে করবা না, যেই এখানে ভ্যালুটা পাবে সেটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে এটা দিয়ে জাস্ট ভাগ করে দিলেই পাবে, এখানেও যেটা পাওয়া যাবে সেটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। এবার আমি আঁকবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম BMD, তাহলে এখানে দেখো একটা নতুন জায়গা তৈরি হয়েছে, এই যে এই জায়গাটা, আমি এই জায়গায় আরেকটা লাইন ড্র করলাম, এই পয়েন্টটা আমাদের এই এন্ড থেকে 3 ফিট দূরে। তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝেছো, আমরা বিভিন্ন পয়েন্টে শেয়ার বের করেছি এবং সেই শেয়ার দিয়ে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করেছি। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে আমি মোমেন্টের ইকুয়েশনটা শুধু রাখলাম। তো আমরা জানি যে প্রথমে MA যেটা, এখানে কোনো মোমেন্ট নাই, এটা 0, আমি সরাসরি 0 বসিয়ে দিলাম। এরপরে আসো 2 ফিট দূরে M2, এখানে যদি বসাই তাহলে আমি বসাবো 300 ইন্টু 0 মাইনাস 50 ইন্টু 2 স্কোয়ার প্লাস 50 ইন্টু এখানে মাইনাস 4 স্কোয়ার প্লাস 1200 ইন্টু মাইনাস 50। তাহলে দেখো কোনটা কোনটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, আর এটা এমনি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে মাইনাস 200। এরপরে আসো M3, অর্থাৎ 3 যে জায়গাটা আছে, 3 কেন 3 নিলাম, এই যে এখানে যেহেতু একটা ইন্টারসেক্ট হয়েছে, তাহলে আমার এখান থেকে আসলে 3 ফিট দূরে একটা মোমেন্ট দরকার, কারণ ওই জায়গাটায় আশেপাশে ওই জায়গায় ম্যাক্সিমাম মোমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে M3 সমান সমান আমি কি লিখবো, 300 ইন্টু 1 মাইনাস 50 ইন্টু 3 স্কোয়ার প্লাস 50 ইন্টু মাইনাস 3 স্কোয়ার প্লাস 1200 ইন্টু মাইনাস 4 টু দি পাওয়ার 0।
তাহলে এখান থেকে আমি পেতে পারি, দেখো শুধু এটা বাদ, এটাও বাদ, এখানে এই দুইটা আছে এবং এই দুইটা থেকে আমি পাই -150। তাহলে m3 সমান আমি পেয়ে গেলাম -150। এবার আমার দরকার এই জায়গায়, দ্যাট মিন্স m6। তাহলে আমি লিখি m6 সমান সমান 300 ইন্টু 4 -50 ইন্টু 6 স্কোয়ার প্লাস 50 ইন্টু 0 প্লাস 1200 টু -1 টু দি পাওয়ার 0। তাহলে এটা বাদ, এটা 0 বলে বাদ, তাহলে এই দুইটা থাকে, এই দুইটা থেকে আমি m6 পাই -600। এবার আসো m7, এই যে যেখানে কনসেন্ট্রেটেড লোড আছে, এই যে এই জায়গাটা, আগেই বলেছি যে কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে ওই জায়গায়, তাহলে আমাকে কি করতে হবে, মোমেন্টের সময় লেফটে একবার নিতে হবে, রাইটে একবার নিতে হবে। তাহলে আমি প্রথমে যদি লিখি m7 লেফট, তাহলে আমি এটা লিখতে পারি 300 ইন্টু 7, এটা 7 ফিট, তাহলে আমি এখানে যদি বসাই এটা 5 -50 ইন্টু 7 স্কোয়ার প্লাস 50 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1200 এবং ব্র্যাকেটের ভিতরে -0.000001 এর 0। মাইনাস কেন হলো, যেহেতু 7 এর জাস্ট লেফটে আমরা আছি, তো 7 এর জাস্ট লেফটে যদি আমরা থাকি সেজন্য এটা মাইনাস আসবে। তো মাইনাস আসা মানে আমাদের এই অংশটা বাদ হয়ে যাবে, তো বাদ হয়ে গেলে আমরা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাই -900, অর্থাৎ ওই জায়গায় আমাদের মোমেন্টের অ্যামাউন্টটা -900। এবার আমি বসাবো 7 এর জাস্ট রাইটে, লেফটে আমি বসিয়েছি 7 এর জাস্ট রাইটে। আমি একটু উপরের অংশটা মুছে দিচ্ছি, তোমরা যেহেতু এখানে লিখে ফেলেছো, আমি তারপর আরেকবার বলে যাই। ma সমান 0 সেটা আমরা বের করেছি, 2 ফিট দূরে কত আমরা সেটা বের করেছি, 3 ফিট দূরে কত সেটা বের করেছি, 6 ফিট দূরে কত এবং 7 এর লেফটে বের করেছি। এখন যেটা বের করব 7 এর রাইটে, আমি এই জায়গাটাকে একটু মুছে দিলাম। তাহলে m7 রাইট সমান সমান 300 ইন্টু 5 -50 ইন্টু 7 স্কোয়ার প্লাস 50 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1200 ইন্টু 0.00001 এর টু দি পাওয়ার 0, এখানে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা পেতে পারি +300। and last one একেবারে শেষ পয়েন্ট, দ্যাট মিন্স 4 6 7 8, m8 যদি বসাই 300 ইন্টু 6 -50 ইন্টু 8 স্কোয়ার প্লাস 50 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1200 ইন্টু 1 টু দি পাওয়ার 0। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই 0 ভ্যালু। তাহলে আমরা দেখো সবগুলো মোমেন্ট আমরা পেয়ে গিয়েছি। আমরা প্রথম মোমেন্টগুলো বসাতে থাকি। প্রথম 2 ফিট জুড়ে যে মোমেন্টটা ছিল সেটা হচ্ছে -200। তাহলে আমি এখান থেকে যদি এটাকে অ্যাড করি, এই যে দেখো এইটা সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে এবং এটা 200। তারপরেরটা আমি দেখো পেয়েছিলাম 150। তাহলে 150 মানে এবার একটু আবার উপরে উঠবে, এই যে এই জায়গায় একটু উপরে উঠলো, এটা হচ্ছে 150। এরপরে দেখো আবার সে নিচে নেমেছে 600 পর্যন্ত, -600, এই যে -600। দেন এই বরাবর আমাদের একটা লাইন আসলে আগেই ড্র করা দরকার ছিল মোমেন্টের জন্য, এটা। দেন এখানে এসেছে -900, তাহলে আমি এই যে 900 আসলাম, 900 থেকে সে গিয়েছে +300, তাহলে এবার উপরে উঠে যাব আমি +300। 300 থেকে সে গিয়েছে 0-তে, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ মোমেন্ট, এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এটা সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি, এই পর্যন্ত আমার সেকেন্ড ডিগ্রি, বাকি সবগুলো স্ট্রেট লাইন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যেখানে তো ডিস্ট্রিবিউটেড লোড ছিল, স্ট্রেট লাইন কেন? আসলে তো বাস্তবে এই অংশটুকু কিন্তু নাই। এই যে গোল যে অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটুকু কিন্তু বাস্তবে নাই। না থাকার মানে কি কিছুই নাই, সেই জন্য আমার স্ট্রেট লাইনে এটা কিন্তু কানেক্টেড হয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে ডিস্ট্রিবিউটেড লোড বলে আমি ওইভাবে যোগ করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। এখানে দেখো সবগুলো মোমেন্ট আমরা পেয়েছিলাম। প্রথম দুইটা আমি মুছে ফেলেছি, আসলে 2 ফিটে 200 ছিল এন্ড 150 ছিল। তারপরেরটা আমাদের 6 এ আমাদের -600, এই যে -600। দেন 7 এর লেফটে -900, এই যে -900 এ আছি।
এবং 7 এর রাইটে 300, এই যে 300 এ আছি এবং লাস্টলি 0, আমরা 0 তে চলে গিয়েছি। তাহলে দেখো আমি ইকুয়েশন ব্যবহার করে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। এই প্রবলেমটাই কিন্তু প্রিভিয়াসলি তোমাদের এরিয়া মেথডে শিয়ার ফোর্স এবং মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করা হয়েছিল। এটার সাথে ম্যাচ করিয়ে দেখবে যে 100% এটা সেম আছে। এরকম আরো প্রবলেম আছে, তোমরা নিজেরা এরকম কিছু প্রবলেম প্র্যাকটিস করবে। তো আমরা এখানে এই ইকুয়েশন তৈরির জন্য 3টা প্রবলেম দেখলাম। মোমেন্ট এবং শেয়ারের ইকুয়েশন তৈরির জন্য আমরা 3টা প্রবলেম দেখেছি। আশা করি এই 3টা প্রবলেমের মধ্যে ডিস্ট্রিবিউটেড লোড পর্যন্ত সবগুলাই চলে এসেছে। তো তোমরা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবে। এখন আমরা আমাদের একটা টপিকস, এর আগে আমি একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের লোড ডায়াগ্রাম আঁকতে হবে, লোড ডায়াগ্রাম তৈরি করতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে। সেই প্রবলেমটা আমরা দেখব। অনেক সময় এমন থাকে যে তোমার কাছে একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে, তুমি আসলে সেটা লোড ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাও, সেটা কিভাবে করবে? তো সেটার জন্য আমরা প্রবলেম 451 আমাদের বইয়ের প্রবলেম যেটা দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে প্রবলেমটায়। এখানে 10 ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 -2 -8, এখানে পয়েন্টগুলোর নাম দেওয়া আছে। এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি, এটা ডি এন্ড এটা ই। এদিকে লোড দেওয়া আছে ভি, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ডিসটেন্স এক্স। এই ডিসটেন্স গুলো দেওয়া আছে, সেটা লিখে ফেলি। ডিসটেন্স দেখো, এই ডিসটেন্সটা দেওয়া আছে 3 ফিট, এটা দেওয়া আছে 1 ফিট, এটা 1 ফিট, এটা 2 ফিট। এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে লোড ডায়াগ্রাম ড্র করতে হবে। এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে লোড ডায়াগ্রাম ড্র করতে হবে। লোড ডায়াগ্রাম ড্র করা আসলে খুব সহজ কাজ, একটু কেয়ারফুলি দেখলে তোমরা বুঝবে। যে জিনিসটা আমাদের প্রথমে দেখতে হবে, এটার গায়ে 2 ডিগ্রি দেওয়া আছে। প্রথমে আগে বুঝতে হবে যে কোন জায়গায় কি ধরনের লোড থাকতে পারে। আমরা যদি এটার দিকে খেয়াল করি, এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার কোন লোডিং এর জন্য হয়? আমরা জানি যে ট্রায়াঙ্গুলার লোড যদি থাকে তাহলে এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম 2 ডিগ্রি হয় আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় 3 ডিগ্রি। তাহলে আমি বুঝে গেলাম প্রথমে যে এ থেকে বি পর্যন্ত এই জায়গাটাতে আমাদের ট্রায়াঙ্গুলার লোড আছে। সেকেন্ড কোশ্চেন, যে ট্রায়াঙ্গুলার লোডটা কিভাবে আছে? তো ট্রায়াঙ্গুলার লোডটা দুই ভাবে থাকতে পারে, একটা ইনক্রিজিং, একটা ডিক্রিজিং। ডিক্রিজিং হলে যেটা হয়, কার্ভেচারটা উল্টা হয়, আর ইনক্রিজিং হলে কার্ভেচারটা সোজা হয়। তো এখানে কার্ভেচারটা সোজা আছে, তার মানে আমি বুঝে গেলাম যে এ থেকে বি পর্যন্ত যে ট্রায়াঙ্গুলার লোড আছে সেই লোডটা ইনক্রিজিং টাইপের ট্রায়াঙ্গুলার লোড আছে। এরপরে দেখো এটা সোজা যাচ্ছে, মানে এখানে কোনো লোড নাই, হরাইজন্টাল মানে কোনো লোড নাই, নো লোড এখানে। দেন এখান থেকে এটা নিচে নেমেছে, তার মানে ডেফিনেটলি এই জায়গায় একটা লোড আছে। আবার এখান থেকে এটা সোজা গিয়েছে, নো লোড। এখান থেকে দেখা যাচ্ছে এটা একটা বাঁকা লাইন। বাঁকা লাইন কার জন্য হয়? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি হয় তাহলে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম 1 ডিগ্রি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 2 ডিগ্রি হয়, অর্থাৎ 1 ডিগ্রি মানে ইনক্লাইন লাইন। তাহলে বোঝা যাচ্ছে যে ডি থেকে ই পর্যন্ত এই জায়গায় কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে। তাহলে প্রথমে আমরা পুরো প্রবলেমটাকে একটা অ্যানালাইসিস করে ফেলবো। এরপরে দেখো যেই যেই জায়গা পর্যন্ত লোড ট্রান্সফার হয়েছে বা চেঞ্জ হয়েছে যেই যেই জায়গায়, সেই লাইন বরাবর আমরা একটা করে ভার্টিক্যাল লাইন ড্র করলাম। এরপরে আমরা এখানে বিমের মতো, ইমাজিনারি বিমের মতো একটা অংশ ড্র করলাম। এবার দেখো শেয়ার ফোর্সের ছবি অনুযায়ী এ থেকে একটা ফোর্স ডেফিনেটলি উপরের দিকে গিয়েছে, তা নাহলে এটা 10 পর্যন্ত কখনোই উঠতো না। তার মানে এটা 10 একটা উপরের দিকে অংশ এখানে উপরে উঠে গিয়েছে। এরপরে যেটা আছে, যেখান থেকে দেখা যাচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং একটু আগে আমরা আলোচনা করেছি যে এটার শেপ এরকম হবে।
এটা আমি রিপিট করছি, কেন শেপটা এরকম হবে বা এটা কোত্থেকে পেলাম, এটার গায়ে যেহেতু 2 ডিগ্রি লেখা আছে এবং আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন 2 ডিগ্রি তখন লোডটা হয় ট্রায়াঙ্গুলার লোড। এবং কেন এই মুখী হবে, যেহেতু কার্ভেচারটা সোজা আছে, কার্ভেচার উল্টা কার্ভেচার যদি হতো তাহলে আমরা বুঝতাম ডিক্রিজিং টাইপ হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কিভাবে বসাবো, এটাকে বসানোর নিয়ম দেখো। আমরা প্রথমে আসলে শুরুতে কত আছে এবং শেষে কত আছে এই ভ্যালু দুইটার দিকে লক্ষ্য করব, অর্থাৎ আমরা ডিফারেন্সটা বের করব। ডিফারেন্স এখানে আছে 10 এবং -2, অর্থাৎ 10 -2, দ্যাট ইজ ডিফারেন্সটা আছে এখানে 12। তার মানে এই ট্রায়াঙ্গুলার লোডে 12 আছে, অর্থাৎ ট্রায়াঙ্গুলার লোডের এরিয়া হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটা সমান সমান আসলে 12। তাহলে y সমান সমান 12 ইন্টু 2 ডিভাইডেড বাই x। x মানে ডিসটেন্স, ডিসটেন্সটা কত আছে এখানে 3 ফিট, তাহলে 24/3 দ্যাট ইজ 8। তাহলে আমি এটার গায়ে লিখতে পারি দেখো 8 কিপ আর ফিট। কিভাবে বের করলাম, আমি প্রথমে শেয়ার ফোর্সের ডিফারেন্সটা বের করব। এই যে এই দুইটার ডিফারেন্স আসলে কি, ডিফারেন্স মানে 10 থেকে 0 গিয়েছে, 0 থেকে -2 গিয়েছে, মানে কত গিয়েছে টোটাল 12 গিয়েছে। সেই 12টা কার মাধ্যমে গিয়েছে, এই ট্রায়াঙ্গুলার লোড, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে ওয়াই বের করতে চাই আমি 12 ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স। এক্স মানে ডিসটেন্স, ডিসটেন্সটা কত 3 ফিট, তাহলে আমি এখানে পেলাম 8 কিপ পার ফিট। এবার দেখো আগে বলেছি যে বি থেকে সি পর্যন্ত কিছু নাই, এখানে কিছুই নাই। এরপর সি তে যে ডিফারেন্সটা কত হয়েছে 2 মাইনাস -8 -2 এত, দ্যাট মিন্স -2 প্লাস 8, দ্যাট মিন্স 6 ডিফারেন্স হয়েছে। দেখো তোমরা যদি চিন্তা করো 2 থেকে -8, -2 থেকে -8 এ যেতে গেলে 6 ডিফারেন্স হয়। আর যেহেতু নিচের দিকে নেমেছে তাহলে এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে যেটা ডিরেকশন নিচের দিকে এবং ভ্যালুটা হবে 6 কিপ। আবার দেখি পার্থক্যটা কত দেখবো, -2 থেকে -8 মানে -2 -3 -4 এভাবে -8 এ গিয়েছে। এখান থেকে এখানে যেতে গেলে 6 লেগেছে আসলে। তো যেহেতু মাইনাসে গিয়েছে, নিচে গিয়েছে, তার মানে এই লোডটা নিচের দিকে কাজ করবে। এরপর সি থেকে ডি দেখো কিছুই নাই। এবার ডি থেকে ই পর্যন্ত ডিফারেন্স কত আছে, -8 থেকে ও কততে গিয়েছে 0-তে গিয়েছে, দ্যাট মিন্স এখানে ডিফারেন্সটা আছে 8। তো এইটা কোন দিকে কাজ করছে, এটা উপরের দিকে কাজ করছে। তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেটা একটু আগে আমরা ব্যাখ্যা করেছি যে যেহেতু 1 ডিগ্রি কার্ভ, এই যে এটা 1 ডিগ্রি বলে এটাকে, এটা 0 ডিগ্রি আসলে। 0 ডিগ্রি মানে কোনো ফোর্স নাই। তাহলে 1 ডিগ্রি কার্ভ মানে কি, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং যেহেতু এটা উপরের দিকে কাজ করছে অর্থাৎ এটা উপরের দিকে এটার অ্যাকশন হবে। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমি সহজেই পেতে পারি। ডিফারেন্সটা কত 8 সমান সমান x ইন্টু ওয়াই। তাহলে y সমান সমান 8/x, xটা কত ওই জায়গায় দেখো 2 ফিট, তাহলে এটা 4। তাহলে আমি এটার ভ্যালু পেলাম 4 কিপ পার ফিট। এখন আমি এটাকে সাপোর্ট করে দিব। এখানে দেখা যাচ্ছে যে এটা যেহেতু একটা সাপোর্টের অংশ, তাহলে আমি এখানে একটা সাপোর্ট তৈরি করে দিলাম। দেন এখানে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, এটাকে আমি বসালাম। এটা হচ্ছে 8 কিপ পার ফিট। এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে 6 কিপ, আর এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা হচ্ছে 4 কিপ পার ফিট। এই যে জিনিসটা আমি এখন ড্র করলাম এটাকেই বলে লোড ডায়াগ্রাম। অর্থাৎ আমরা যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেওয়া ছিল সেখান থেকে যে জিনিসটা এখন তৈরি করলাম সেটা হচ্ছে লোড ডায়াগ্রাম। এতদিন আমরা প্রবলেম করেছি এটা আমাদের দেওয়া ছিল, এখান থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকেছি। এখন আমরা যেটা করলাম যে এই ডায়াগ্রাম থেকে আমরা আসলে এই ডায়াগ্রামটা তৈরি করেছি। আরেকবার যদি আমরা দেখি, প্রথমে এই প্রবলেম পাওয়ার পরে দেখতে হবে কোন জায়গায় কত ডিগ্রি আছে। এটা 2 ডিগ্রি কার্ভ, তার মানে এখানে ট্রায়াঙ্গুলার লোড আছে। এখানে নো লোড, কারণ এখানে 0 ডিগ্রি। দেন এখানে একটা নিচে নেমেছে, তার মানে কি এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে। দেন এখান থেকে এখানে কিছুই নাই, এটা একটা 0 ডিগ্রি। তারপরে এখান থেকে এটা 1 ডিগ্রি কার্ভ, 1 ডিগ্রি কার্ভ মানে রেক্ট্যাঙ্গুলার লোড। প্রথমে আমি এই তিনটা জিনিসকে আগে পার্থক্য করে নিব, কোথায় কোথায় লোড আছে।
তো তারপরে আমি যেটা করেছি যে এখানে 10 উপরে উঠেছে সেটা আগে দিয়েছি। এবার এইটার পার্থক্য কত, এটার পার্থক্য হচ্ছে 12, এই 12 সমান হাফ এক্স ওয়াই, সেখান থেকে ওয়াই এর ভ্যালু কত আমি সেটা বের করে নিয়ে এসেছি। দেন 2 থেকে 8-এ গিয়েছে, মানে পার্থক্য কত, 6 পার্থক্য হয়েছে, তাহলে 6, এবং যেহেতু নিচে নেমেছে এই জন্য এই লোডটা নিচের দিকে কাজ করছে। তারপরে আবার লোড নাই, চলে গিয়েছে, এরপরে দেখো উপরে উঠেছে, তার মানে এবারের যে লোডটা আছে সেটা উপরের দিকে কাজ করে। সেখানে পার্থক্য কত, এখানে 8 ছিল, এখানে 0, তার মানে পার্থক্য হচ্ছে 8। 8 কয় ফিটে ঘটেছে এই ঘটনাটা, 2 ফিটে, তার মানে 8 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 4 কি পার ফিট। দেন আমি এই লোড ডায়াগ্রামটা এখানে দিয়ে দিয়েছি। তো আসলে আমরা এখানে শিখলাম যে আমাদের এই জায়গায় যে জিনিসটা শেখার ছিল যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে কিভাবে লোড ডায়াগ্রাম তৈরি করে, সেই জিনিসটা আমরা এখানে তৈরি করেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম আরো আমরা যে প্রবলেমগুলো প্রথম থেকে করেছি, তোমাদেরকে করানো হয়েছে যে প্রবলেম আমি যেগুলা ইতিমধ্যে ক্লাসে করেছি, সেখানেও দেখবা যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে। তোমরা চেষ্টা করবা ওই শেয়ার ফোর্স ডায়াগ্রামগুলো থেকে লোড ডায়াগ্রামে নিয়ে আসতে, যাতে সহজে আমরা শেয়ার ফোর্স এবং লোড ডায়াগ্রামের মধ্যে কীরকম সম্পর্ক থেকে কীভাবে আসতে পারে সেই জিনিসটা যেন আমরা দেখতে পারি। এবং তোমরা বুঝতেই পারছো যে এখান থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন দেওয়া আছে, এখান থেকে খুব সহজেই আমি কিন্তু ইচ্ছা করলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও আঁকতে পারবো। তো যদি প্রয়োজন হয় তোমরা ওখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও ড্র করে নেবে। তাহলে আমরা আজকে এইখানে এই ক্লাসে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, সেখানে মোমেন্ট এর ইকুয়েশন এবং শেয়ারের ইকুয়েশন তৈরি করা, এবং ইম্পর্টেন্ট বিষয়টা যে লোডটা একেবারে শেষ পর্যন্ত নয়, লোডটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে, সেটাকে কিভাবে এক্সটেন্ড করে আবার নিচের থেকে বাদ দিয়ে করা যায় সেই অংশটা দেখেছি। আর সেকেন্ড যে প্রবলেমটা আমরা দেখলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, সেখান থেকে কিভাবে লোড ডায়াগ্রাম তৈরি করা হয়, এবং সেই লোড ডায়াগ্রামটা আমরা তৈরি করে এখানে দেখিয়েছি। আশা করি প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের যে প্রবলেম আরও আছে বইয়ের মধ্যে সেই প্রবলেমগুলো তোমরা সমাধানের চেষ্টা করবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।